পৌষের শীতে কাঁপছে সারা দেশ। জনজীবনের স্থবিরতায় বিপাকে শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। বিভিন্ন স্থানে মৃদু শৈত্যপ্রবাহ। চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা। মুঞ্জে পাত দিছি, সুটের গাদ দিছি, চাদর গাদ দিই, তাও হাত পাও টাটায় শুলে কিটকিটে। ঠান্ডা বাতাস, আগুন ছাড়া থাকতে পারি না। সকাল ধরে ঠান্ডাটা বেশি পড়তে আছে। ঠান্ডায় থরথর করে কাঁপছে। কাজকর্ম রোজগার কাজ সব কমে গেছে। শীতের জন্য ভাড়া একটু কম হচ্ছে। কোনো কুয়াশা এটা দেখা যাচ্ছে হয়তো আগামী আরো 2-3 দিন শীতের যে অনুভূতি এটা কন্টিনিউ করবে। কনকনে ঠান্ডায় গরম কাপড় বেচা কেনার ধুম। হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। এদিককার ঠান্ডা ওদিককার ঠান্ডা, এই ঠান্ডাতে আরো বেশি জড়িয়ে দিচ্ছে। ওই দিক থেকে বাতাসে আমি নিজেই অসুস্থ হয়ে গেছি, রোগী তো আছে এক অসুস্থ। আজকে শহরে সর্বোচ্চ শীত পড়েছে, এখানে কম দামি কাপড় চোপড়ের জন্য আমরা এখানে নেওয়ার জন্য আসছি। প্রায় ক্ষমতা অনুযায়ী কিনতে পারতেছি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এছাড়াও খেলার খবর নিয়ে খেলার সময় যুক্ত হবেন রাব্বি। আপনাকে ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানাতে আপনাদের সঙ্গে থাকবো আমি তাজিন খন্দকার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। খসড়া তালিকায় ভোটার বাড়ল প্রায় 18.5 লাখ। যুক্ত হলেন 7 দেশের প্রবাসীরা। 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে কমিশন। রাজনৈতিক তর্ক বিতর্কে ঢাকা পড়ছে আওয়ামী লীগের দুর্নীতি ইস্যু। বললেন মির্জা ফখরুল। বিদ্যুতের ক্যাপাসিটি চার্জের নামে লাখ কোটি টাকা লুটপাটের অভিযোগ টুকুর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পুরোপুরি বাতিল হচ্ছে পোষ্য কোটা। আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে ঘোষণা উপাচার্যের। দ্রুতই হবে বাস্তবায়ন। আনন্দ মিছিল শিক্ষার্থীদের। বঙ্গবন্ধুর ভাস্কর্য মুজিব কেল্লা নির্মাণের নামে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ। অনুসন্ধানে দুদক। ডাক বিভাগের সাবেক মহাপরিচালক সুধাংশুর বিরুদ্ধে মামলা। এবং আইএমএফ এর পরামর্শে নয়, রাজস্ব বাড়াতেই 43 পণ্যে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত। বললেন অর্থ উপদেষ্টা। দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা নাকচ। পৌষের শীতে কাঁপছে সারা দেশ। কুয়াশা ও হিমেল হাওয়ার দাপটে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। সবচেয়ে বেশি বিপাকে শ্রমজীবী আর ছিন্নমূল মানুষ। রাস্তার পাশে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেন কর্মহীন দিনমজুররা। রাজধানীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 13.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এমন পরিস্থিতি অব্যাহত থাকতে পারে আরও 2 থেকে 3 দিন। পৌষের শীতে সবচেয়ে কষ্টে পড়েছেন হতদরিদ্র, ছিন্নমূল ও স্বল্প আয়ের শ্রমজীবী মানুষ। হাড় কাঁপানো শীতে মিলছে না কাজ। দিনমজুর, নিম্ন আয়ের মানুষের দিন কাটছে অনাহারে, অর্থাহারে। তাদের এই তিক্ত অবসর কাটছে আগুন জ্বালিয়ে। এই তাপই যেন শীতে তাদের একমাত্র ভরসা। শীতের পরিমাণ বেশি হওয়ার কারণে যারা কর্মজীবী মানুষ তারা অন্য জায়গায় কাজ করতে পারতেছে না। শরীর খুব নরম হয়ে গেছে ঠান্ডার কারণে। আর আমি আগুনে এবছর এই প্রথম। ঠান্ডাতে মনে করেন যে বাড়াতে পারতেছিল ঘর থেকে। মৌসুমি পিঠার দোকান আর চায়ের টঙেও দেখা মেলে ভিন্ন আমেজ। ধোয়া ওঠা পিঠা কিংবা গরম চায়ের চুমুকে শীতের তীব্রতাকে প্রশমিত করতে ব্যস্ত নগরীর বাসিন্দারা। শীত আর পিঠার একটা মিল আছে। শীত আসলে মানুষ বেশি পিঠা খায়। শীতটাকে উপভোগ করি পিঠা খাওয়ার মাধ্যমে। গ্রামে পিঠা তৈরি করতো, আমরা খেতাম, সেখানে টেস্ট আর এখানে যদিও ওই রকম টেস্টটা পাচ্ছি না, কিন্তু তারপরও চালাই নিচ্ছি আর কি। বৃহস্পতিবার দিনভর রাজধানীর আকাশে দেখা মেলেনি সূর্যের। কুয়াশার চাদরে ঢাকা ছিল ব্যস্ত নগরী। নিম্ন তাপমাত্রার সঙ্গে হিমেল বাতাস যোগ হওয়ায় অনুভূত হয় তীব্র শীত। আজকে শহরে সর্বোচ্চ শীত পড়েছে, তাপমাত্রা অনেক কম। সারাদিন সূর্যের কোনো দেখা পাইনি। 2-3 দিন ধরে আর কি শীতের অনেক প্রকট। ঢাকায় শীত মনে করেন যে যেই পরিমাণ পড়তেছে ভাই, এই পরিমাণ বাইরে কোনো সিস্টেমই নাই। বৃহস্পতিবার রাজধানীতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। আবহাওয়া অফিস বলছে ঘন কুয়াশার কারণে রাজধানী সহ সারা দেশেই শীতের তীব্রতা বেড়েছে। এমন পরিস্থিতি থাকবে আরও 2 থেকে 3 দিন। সারা দেশে দিনের তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি, কোনো কোনো জায়গায় 5 ডিগ্রি তাপমাত্রা কমে গেছে। বিশেষ করে আপনার রংপুর ডিভিশন, তারপরে হচ্ছে ঢাকা ডিভিশনে আমরা দিনের তাপমাত্রা অনেক কমে গেছে। এদিকে শীতবস্ত্রের দোকানগুলোতেও চলছে দর কষাকষি। সুলভ মূল্যে শীতের পোশাক কিনতে ভিড় করেন অনেকে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। এবার অন্যান্য খবর। খসড়া ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।
18,33,312 জন বেড়ে মোট ভোটার এখন 12,36,83,512 জন। ভোটার তালিকাকে প্রশ্নের ঊর্ধ্বে রাখতে এবার বাড়ি বাড়ি গিয়ে সব ভোটারের তথ্য যাচাই করা হবে বলে জানিয়েছে কমিশন। তালিকায় নির্ভুল তথ্য দিতে অনলাইনে আবেদনের আহ্বানও জানানো হয়েছে। বিগত সরকারের আমলে নির্বাচন নিয়ে যেমন প্রশ্ন ছিল, তেমনি রাজনৈতিক দল সহ নানা মহলের আলোচনায় ছিল ভোটার তালিকা ইস্যু। এবার নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নের ঊর্ধ্বে রেখে কাজ করতে চায় নাসিরউদ্দিন কমিশন। বৃহস্পতিবার 2024 সালের খসড়া ভোটার তালিকা প্রকাশ করল প্রতিষ্ঠানটি। খসড়া তালিকায় পুরুষ ভোটার 6,33,30,103 জন এবং নারী ভোটার 6,03,52,414 জন। এছাড়া তালিকায় যুক্ত করা হয়েছে 7 দেশের 13,151 প্রবাসীকে। সব মিলিয়ে মোট ভোটার এখন 12,36,83,512 জন। তালিকা নিয়ে আপত্তি গ্রহণের শেষ দিন 17 জানুয়ারি, যা 30 জানুয়ারির মধ্যে নিষ্পত্তির পর 2 মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। আগামী 20 জানুয়ারি থেকে শুরু হবে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ, যা শেষ হবে 30 জুনের মধ্যে। যাদের বয়স গতকালকে 18 বছর হয়ে গেছেন, তারা যদি তালিকাভুক্ত নাও হয়ে থাকেন এবং আমাদের এই প্রক্রিয়ার মধ্যে যদি তালিকাভুক্ত হন, তারা ভোট দিতে পারবেন। ইন্টারমিডিয়েট পিরিয়ডের কাউকে যদি আমাদেরকে অন্তর্ভুক্ত করতে হয়, তাহলে একটা আইনি পরিবর্তনের প্রয়োজন হবে। সেটা করব কিনা এটা নিয়ে আমরা ভাবছি। অতীতের ভোটার তালিকা নিয়ে যে প্রশ্ন তোলা হয়েছে তা কতটুকু নিরসন হয়েছে তা নিয়েও কথা বলেন কমিশনার সানাউল্লাহ। আমাদের বাড়ি বাড়ি যাচাই করতে যাওয়ার অন্যতম প্রধান উদ্দেশ্যই হচ্ছে এটি। একটা শুদ্ধ ভোটার তালিকা ছাড়া আমরা কনফিডেন্ট বোধ করছি না। আমরা যদি পুরা তালিকা যাচাই না করি, আমরা কি বের করতে পারবো যে কে বিতর্কিত? 2025 সালে ভোটার হওয়ার উপযুক্তরা ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে। ভোটারের বয়স নিয়ে রাজনৈতিক ঐকমত্য হলে সময় মতো ব্যবস্থা নেবে কমিশন। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক তর্ক বিতর্কে হারিয়ে যাচ্ছে আওয়ামী লীগের দুর্নীতি ইস্যু। এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় গেলে বিদ্যুৎ আর জ্বালানি খাতের সব দুর্নীতির পর্যালোচনা করে নেওয়া হবে ব্যবস্থা। আর স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর দাবি, লুটপাটের জন্য বিদ্যুৎ খাতকে ব্যবসা প্রতিষ্ঠানের রূপ দিয়েছিল আওয়ামী লীগ, করা হয়েছিল অর্থ পাচারের মাধ্যমও। কুইক রেন্টাল অথবা রূপপুর প্রকল্প, যেখানে বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে, সেখানে দুর্নীতির অভিযোগ উঠেছে তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। একদিকে বিদ্যুতের দাম বাড়ানো এবং জনগণের কাছ থেকে সারচার্জ আদায় করা হয়েছে, অন্যদিকে তাদের নানা অনিয়মের কারণে ঋণের বোঝা বেড়েছে বাংলাদেশের। বিদ্যুৎ খাতের দুর্নীতি, অনিয়ম ও টাকা পাচারের ফিরিস্তি নিয়ে বৃহস্পতিবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির শীর্ষ নেতারা। দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু অভিযোগ করেন, বিদ্যুৎ খাতে দুর্নীতির মহোৎসব চলেছে আওয়ামী লীগের শাসন আমলে। বিদ্যুৎ খাতটা ব্যবসার খাত বানিয়ে ফেলেছিল এবং তারা বুঝতে পেরেছিল এই খাত থেকে কুইক মানি বানানো যায় এবং কোনো হিসাব না দিয়ে, কারণ বিদ্যুৎটা তো হাওয়া, বিদ্যুৎ দেখা যায় না। এখন এই ক্যাপাসিটি চার্জ, এই ক্যাপাসিটি চার্জের কোন মেশিনের কত ক্যাপাসিটি, কে এটাকে আইডেন্টিফাই করেছে? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনৈতিক তর্ক বিতর্কের কারণে আওয়ামী লীগের দুর্নীতি আর অনিয়ম দৃষ্টির আড়ালে চলে যাচ্ছে। ক্ষমতায় গেলে এসব দুর্নীতির জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান বিএনপি মহাসচিব। রাজনৈতিক তর্ক বিতর্কে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন, তাদের যে চুরি, তাদের যে আপনার লুটপাট, এটা কিন্তু আপনার নিচে পড়ে যাচ্ছে। আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন এবং আওয়ামী লীগ যে ধ্বংস করে দিয়েছে দেশটাকে, এটা আমাকে যে ভাষায় বলতে যায় ফোকলা করে দিয়েছে, এটা কিন্তু মানুষ আস্তে আস্তে ভুলে যাবে। পতিত আওয়ামী লীগের বিদ্যুৎ খাতে দুর্নীতির কারণে আগামী 2027 সাল থেকে দেশ ভয়াবহ বৈদেশিক মুদ্রা সংকটে পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেন বিএনপি নেতারা। সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বলে আমাদের কাছে মনে হয়েছে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ভাস্কর্য মুজিব কেল্লা নির্মাণের নামে বিগত সরকার দেশের হাজার হাজার কোটি টাকা ক্ষতি সাধন করেছে। এর সঙ্গে কারা জড়িত তা খুঁজে বের করতে অনুসন্ধানে নেমেছে দুদক। বিগত সরকারের আমলে সুবিধাভোগী রাজনীতিবিদ, আমলা ও ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ ও লুটপাটের অভিযোগে বেশ কয়েকটি মামলাও করেছে ওই সংস্থাটি।
মুজিববর্ষ পালনকে কেন্দ্র করে সারা দেশে 10,000-এর বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। বিভিন্ন গণমাধ্যমে তথ্য বলছে এতে খরচ হয় প্রায় 4,000 কোটি টাকা। এই অর্থ অপচয়ের পিছনে কারা জড়িত বা কিভাবে ব্যয় করা হয়েছে তা খতিয়ে দেখতে অনুসন্ধানে নেমেছে দুদক। একইভাবে মুজিব কিল্লা নির্মাণ ও উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগও খতিয়ে দেখবে সংস্থাটি। দেশ জুড়ে বঙ্গবন্ধুর অপ্রয়োজনীয় ভাস্কর্য মুরাল সরকারি অর্থ অপচয় এবং তছরূপের মাধ্যমে হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণের অভিযোগের প্রেক্ষিতে এই কমিশন কর্তৃক এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৃহস্পতিবার বেশ কয়েকটি মামলাও করেছে দুদক। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএফআইইউ এর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। চুয়াডাঙ্গা 1 আসনের সাবেক এমপি সুলাইমান হক জোয়াদ্দার ও তার স্ত্রীর বিরুদ্ধেও 11 কোটি টাকা অবৈধ সম্পদের প্রমাণ মিলেছে। অভিযোগ সংশ্লিষ্ট আক্তারি জোয়াদ্দার এবং অবৈধ সম্পদ অর্জনে সহায়তার জন্য তার স্বামী জনাব সুলাইমান হক জোয়াদ্দারের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4-2 এবং 4-3 এবং দণ্ডবিধির 109 ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে সরকারি প্রকল্পের টাকা লোপাটের মামলায় জড়িয়েছেন সাবেক ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র। তার বিরুদ্ধে প্রায় 92 কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনেছে দুদক। এছাড়া ঋণের নামে 500 কোটি টাকা আত্মসাতের অভিযোগে কিয়া গ্রুপের চেয়ারম্যান আব্দুল খালেক পাঠান সহ 6 জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুদক। নতুন করে ব্যাংকে 134 কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাংবাদিক মুন্নি সাহা ও তার স্বামী কবির হোসেন তাপসের বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। 43তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগ না পাওয়া 227 জন প্রার্থী পুনর্বিবেচনার জন্য আবেদন করতে পারবেন। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়োগের জন্য অনুপযুক্ত 227 জনের মধ্যে যে কেউ পুনর্বিবেচনার আবেদন করলে তা গ্রহণ করা হচ্ছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, 43তম বিসিএস পরীক্ষার মাধ্যমে 2163 জন প্রার্থীকে সুপারিশ করা হয়েছিল। এর মধ্যে 40 জন স্বাস্থ্য পরীক্ষা অনুপস্থিত এবং 227 জনের প্রাক চরিত্র যাচাইয়ে বিরূপ মন্তব্য পাওয়ায় তাদের নিয়োগের জন্য সাময়িকভাবে অনুপযুক্ত বিবেচনা করা হয়। অবশিষ্ট 1896 জন প্রার্থীর জন্য 30 ডিসেম্বর নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয়। 43তম বিসিএস পরীক্ষা উত্তীর্ণদের বাদ দিয়ে নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশের পর নানা মহলে সমালোচনার মুখে সিদ্ধান্ত পরিবর্তন করা হলো। অবশেষে বাংলাদেশের জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন কাজী নজরুল ইসলাম। 1972 সালের 4 মে বাংলাদেশে আসার তারিখ থেকে তাকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এই গেজেট প্রকাশ করে। এই গেজেটে বলা হয়, গত ডিসেম্বরে উপদেষ্টা পরিষদের এক সভায় অনুমোদিত প্রস্তাব অনুযায়ী কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয়েছে এবং কবি কাজী নজরুল ইসলামের জাতীয় কবির মর্যাদার বিষয়টি ইতোমধ্যে প্রতিষ্ঠিত সত্য। সর্বক্ষেত্রে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে স্বীকৃত হলেও কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণা করে এর আগে কোনো সরকার রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়নি। আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে সত্যিকার অর্থে বাংলাদেশকে ডিজিটাল করার তাগিদ দিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এজন্য বিশেষ গুরুত্ব দিয়ে তথ্য প্রযুক্তি খাতে বরাদ্দ বাড়াতে চান অর্থ উপদেষ্টা। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আমদানি রফতানি প্রক্রিয়া সহজ করতে বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো সিস্টেমের উদ্বোধনী অনুষ্ঠান উপদেষ্টারা এসব কথা বলেছেন। বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো আমদানি রপ্তানি প্রক্রিয়া সহজ করতে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি 5 তারকা হোটেলে এই সিস্টেমের প্রাথমিক উদ্বোধন করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এ সময় সংস্থাটির চেয়ারম্যান জানান, আগামী মার্চ থেকে আমদানি রপ্তানি সংক্রান্ত কোনো ছাড়পত্র কাউকে ম্যানুয়ালি দেওয়া হবে না। আমাদের 19টা রেগুলেটরি অথরিটি প্রায় 110 ধরনের সার্টিফিকেট ইস্যু করে থাকে, সবার সবটা লাগে না। আমরা যেটা চাই যে আমাদের যারই যেটা লাগুক তারা এই সিঙ্গেল উইন্ডো থেকে এই ব্যবস্থাটা
সার্টিফিকেটগুলো সহজে পাবেন। অনুষ্ঠানে আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে সত্যিকার অর্থে ডিজিটাল বাংলাদেশ গড়ার পক্ষে জোর দেন পরিবেশ উপদেষ্টা। এজন্য পরিবেশ মন্ত্রণালয়ের ছাড়পত্র দেওয়ার সব প্রক্রিয়া ডিজিটাল করতে অর্থ সহায়তা চান। বাংলাদেশ সত্যিকার অর্থে ডিজিটালাইজড হোক, সত্যিকার অর্থে আমরা একটা পেপারলেস কালচারে যাই, সত্যিকার অর্থে আমরা ইনভেস্টরদেরকে সেবা দেই এবং এই যে ব্যুরোক্রেটিক বার্ডেন অ্যান্ড হ্যাসেল যেটাকে আমরা নিয়ম বলতে পছন্দ করি, এই নিয়ম ভেঙে আমরা আধুনিক নিয়মের দিকে যাই। অর্থ উপদেষ্টা জানান, বাংলাদেশকে এগিয়ে নিতে অবশ্যই প্রযুক্তি খাতে বরাদ্দ বাড়াতে চান তিনি। আমি মনে করি আইটিতে অ্যালোকেশন চেষ্টা করে যত সব বাড়ানো, কিন্তু এখানে একটু ওয়ার্নিং দেয়। গত 15 বছর আইটিতে বহু টাকা খরচ হয়েছে, কিন্তু সেই খরচটা আইটিতে খরচ হয়নি, এটা চলে গেছে অন্যভাবে। বর্তমানে ইপিবি সহ 7টি সংস্থার ছাড়পত্র এই সিস্টেমে পাওয়া যাচ্ছে। আগামী মাসে মিলবে আরও 12টি সংস্থার ছাড়পত্র। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। আইএমএফের পরামর্শে নয়, রাজস্ব বাড়ানোর লক্ষ্যেই সরকার 43টি পণ্যে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। নিত্যপণ্যের দামে এর প্রভাব পড়বে না জানিয়ে ডক্টর সালিউদ্দিন আহমেদ বলেছেন, এতে সাধারণ মানুষের কষ্ট বাড়বে না। সচিবালয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি জানিয়েছেন, 3 তারকা থেকে সর্বোচ্চ মানের হোটেলগুলোর ক্ষেত্রে কর বাড়ানো হলেও সাধারণ হোটেলের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না। বিভিন্ন আমদানি পণ্যে কর ছাড় দিতে গিয়ে বড় অঙ্কের রাজস্ব হারাতে হয়েছে সরকারকে, আর সেই ঘাটতি মিটিয়ে রাজস্ব আয় বাড়াতে এবার সাধারণ ভোক্তার উপর ভর করছে এনবিআর। চলতি 2024-25 অর্থ বছরের মাঝপথে এসে হঠাৎই ভ্যাট, সম্পর্ক শুল্ক সহ বিভিন্ন ধরনের কর বাড়িয়ে রাজস্ব বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ কারণেই হোটেল, রেস্তোরাঁ, পোশাক সহ কম ভ্যাট রয়েছে এমন 43 ধরনের পণ্য ও সেবার উপর ভ্যাট বাড়িয়ে 15% আরোপের প্রস্তাব করেছে সংস্থাটি। এরই পরিপ্রেক্ষিতে বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সংশোধনী সহ মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংশোধনী অধ্যাদেশ 2025-এর খসড়ায় নীতিগত অনুমোদন দেয়া হয়। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ভ্যাট আরোপের ব্যাখ্যা দেন। চাল, ডাল সহ অত্যাবশ্যকীয় জিনিসের আমদানি শুল্ক বাদ দেওয়া হয়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, আইএমএফ-এর শর্ত পূরণ করতে নয়, রাজস্ব ঘাটতি মেটাতেই কিছু পণ্যে কর আরোপের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমাদের রাজস্ব গ্যাপ এত বেশি, আমি তো আর বড় করে বা ডেফিসিট ফাইন্যান্সিং করে তো আমরা যেতে পারবো না। আইএমএফ এর না, আমরা রিসোর্স গ্যাপ আমরা ক্যালকুলেট করেছি কত টাকা লাগে, এটা চিন্তা ভাবনা করি কিন্তু করা। ভ্যাট আরোপের সিদ্ধান্তে নিত্যপণ্যের দামের উপরে প্রভাব পড়বে না। ইনফ্লেশনের মেইন আমাদের ওয়েটটা ইন্ডিকেটরসগুলো হলো চাল, ডাল, এইগুলো আপনারা জানেন। আমরা যে সমস্ত জিনিসের দাম বাড়িয়েছি ওগুলোর ভেরি ইনসিগনিফিক্যান্ট পার্ট অফ আমাদের ইনফ্লেশনের বাজেটে। দেশের অর্থনৈতিক অবস্থা ভালোর দিকে জানিয়ে উপদেষ্টা বলেন, নতুন বছরে স্থিতিশীল হবে দেশের অর্থনীতি। অর্থনীতি স্ট্রং তো হয়েছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ভোগান্তি শুরুটা হয় গাড়িতে উঠতে গিয়ে। ভিড় ঠেলে ওঠার পর আসন না মিললে দাঁড়িয়ে কিংবা ঝুলে যাওয়াটাই নিয়তি, আর এতে বিপাকে পড়েন আসনধারীরাও। গবেষণায় দেখা গেছে, রাজধানীর প্রায় 72% মানুষের মতে ঢাকার গণপরিবহনের সময়সূচি মেনে না চলাই যাত্রী ভোগান্তির বড় কারণ। তাই দুর্ভোগ কমাতে অবকাঠামোগত প্রকল্পে না গিয়ে সময়সূচি মেনে বাস পরিচালনে গুরুত্ব দিয়ে আলাদা লেন রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। সঙ্গে নজরদারি বাড়াতে জিপিএস প্রযুক্তি ব্যবহারের দিকেও নজর দেওয়া তাগিদ তাদের। আল আমিন তুষারের রিপোর্টে বিস্তারিত। যাত্রী তোলার এমন অসুস্থ প্রতিযোগিতার কারণ যাত্রী সংখ্যার তুলনায় অপ্রতুল গাড়ির সংখ্যা। যদিও রাস্তার তুলনায় সেই সংখ্যাটা কিন্তু বেশি, যা কিনা বিশ্বের সবচেয়ে যানজটপ্রবণ শহরগুলোর একটিতে পরিণত করেছে ঢাকাকে। বাসকে নিয়ন্ত্রণে না এনে মেট্রো রেল আর বিআরটির মতো বড় বড় প্রকল্প হাতে নেওয়া হলেও এর সুফল পাবেন না গণপরিবহন ব্যবহারকারীর সিংহভাগ মানুষ। বাংলাদেশে যেভাবে সময় অপচয় হয়, এই রকম রোডে ঘাটে কখনো কোনো মানুষের সময় অপচয় হয়। আমরা তো বেগতিক, আমাদের তো দেখা যায় কি যে অফিস আওয়ারে সবাই একসাথে বের হয়, তখন আমাকে যাইতেই হবে। আসলে মামলাটাই সমাধান না, সমাধান হলো সবার সচেতনতা।
যাত্রী হিসাবে সেও যেমন সচেতন, ড্রাইভারদের সচেতন দরকার। সবাই সচেতন হলেই সব সমস্যার সমাধান হবে। সাস্টেনেবল আরবান ট্রান্সপোর্ট ইন্ডেক্স বলছে ঢাকার অর্ধেকের বেশি মানুষ গণপরিবহনের প্রাপ্যতা নিয়ে সন্তুষ্ট নয়, অসন্তুষ্ট সময়ানুবর্তিতা নিয়েও। বাস রুট রেশনালাইজেশনের মাধ্যমে 10 মিনিট পর পর বাস চালানোর নিয়ম রাখা হলেও সেটিও দেখেনি আলোর মুখ। ধাক্কাইতে ও যত সময় ধাক্কানোর নাম না হবে তত সময় ছাড়বে না। প্রত্যেকটা সেক্টরে একটা টাইম শিডিউল করে দিলে যে এখানে এই টাইমে এই বাসটা থামবে, যেখানে সেখানে না দাঁড়াইলে যানজট সৃষ্টি হতো না এবং অ্যাক্সিডেন্টের হার কমতো। বেশ কয়েকটি গবেষণা প্রতিবেদন বিশ্লেষণ করে পাওয়া গেছে ঢাকায় 2007 সালে একটি গাড়ির গড় গতিবেগ ছিল প্রায় 21 কিলোমিটার প্রতি ঘন্টায়। সেটা এবছর কমতে কমতে নেমে এসেছে 4.7 কিলোমিটারে। এ অবস্থায় প্রতি কর্মঘণ্টার যে আর্থিক অপচয় তা যদি হিসাব করা হয় বাৎসরিকভাবে সেই সংখ্যাটা দাঁড়াবে 50,000 কোটি টাকার বেশি। নির্ভরযোগ্য বাস নেটওয়ার্ক যাত্রীদের সন্তুষ্টির মাত্রা বাড়াবে স্বীকার করে নিজেদের জায়গা থেকে বাস মালিক এবং চালকদের সঙ্গে নিয়ে সরকারের পাশে থাকার কথা জানাচ্ছে সড়ক পরিবহন মালিক সমিতি। এদিকে আসছে ফেব্রুয়ারি থেকেই ঢাকার অন্তত 9টি রুটে সময়সূচি অনুযায়ী বাস পরিচালনা শুরুর কথা বলছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। টাইমিং একটা বিষয়, অনেক মালিকদেরও অনীহা, কারণ এটা দীর্ঘদিনের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এই অবস্থার পরিবর্তন করার জন্য আমরা উদ্যোগী হচ্ছি। তো ওই 9টা রুট আমরা চালু করে দেব, আমরা এবার ফেব্রুয়ারি মাসে চালু করে দেব। যখন এটা আমরা চালু করব কোনো কম্পিটিশন হবে না, সে সিরিয়ালি যাবে, টাইম অনুযায়ী সে যাবে। এদিকে নজরদারি নিশ্চিতে দেশীয় প্রযুক্তি নির্ভর স্বল্প ব্যয়ে দীর্ঘমেয়াদী ফলপ্রসূ প্রকল্প হাতে নেওয়ার পরামর্শ এই যোগাযোগ বিশেষজ্ঞের। সঙ্গে বাসকে সময়সূচির মধ্যে আনতে বাস নির্ভর আলাদা লেনের ব্যবস্থা করারও তাগিদ তার। যেখানে 2 বা তার চেয়ে বেশি লেন আছে, আমরা বাসের জন্য আলাদা লেন একটা করে দিতে হবে। যে ভেহিকেলগুলিতে আসলে যাত্রী সংখ্যা বেশি তারাই শুধু এই লেনে চলতে পারবে। স্বয়ংক্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবস্থাপনা করা যায়, তাহলে যারা আসলে লেন ভায়োলেশন করবে তাদেরকে এখানে একটা পানিশমেন্টের আওতায় আনতে হবে। দুর্ভোগ ভোগান্তিতে ভরা রাজধানীর গণপরিবহন সংস্কারে তাই নীতি নির্ধারকদের সঙ্গে রাজনৈতিক দলগুলোকেও ভূমিকা রাখার আহ্বান সংশ্লিষ্টদের। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।